আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজশাহী কলেজের অনলাইন ক্লাসে সমাজকর্ম বিষয়ের ক্লাসে এখন সকলকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিজয়ের মাস ডিসেম্বরের শুভেচ্ছা জানিয়ে এবং সকলকে স্বাগতম জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি আব্দুল্লাহ আল মাহমুদ, অধ্যাপক, সমাজকর্ম বিভাগ, রাজশাহী কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ক্লাসের ধারাবাহিকতায় তোমাদের কমেন্ট বক্সে যে একটা অনুরোধ ছিল, সেই অনুরোধটাকে গুরুত্ব দিয়ে আমরা সেই অনুরোধের বিষয়টি আজকে আলোচনা করব। অনুরোধের বিষয়টি, তোমাদের অনুরোধ ছিল সামন্তবাদ, যেটি আমরা 1601 সালের দরিদ্র আইনে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। এই বিষয়টি একজন আমাদের শিক্ষার্থী কমেন্ট বক্সে জানতে চেয়েছে যে সামন্তবাদটা কি। সেই সামন্তবাদের আলোচনা আমরা করি। সামন্তবাদ হচ্ছে মূলত মধ্যযুগে ইউরোপের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রথা। এটি এক প্রকার ভূমি ব্যবস্থাপনা। এই ব্যবস্থাপনাটা বা এই ব্যবস্থা সমগ্র মধ্যযুগ ব্যাপী, অর্থাৎ নবম শতক হতে 15 শতক পর্যন্ত ইউরোপের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং জীবনযাপনের উপর বিশেষ প্রভাব বিস্তার করেছিল। ল্যাটিন শব্দ ফিউডেম থেকে এই শব্দটি এসছে। মূলত ফিউডাম শব্দের ফিউডাম থেকে যেটি এসছে সেটি হচ্ছে ফিফ। এই ফিফের অর্থ হলো ক্ষুদ্র জমি। ক্ষুদ্র জমিকে, শুধু ক্ষুদ্র জমি না, যে কোনো জমিকে শর্তাধীনে দান করাকে বলা হয় ফিফ বা ফিউড। আর এই ফিউড থেকে ফিউডাল বা ফিউডালিজম শব্দের উৎপত্তি। ফিউডালিজম হচ্ছে সামন্তবাদ বা সামন্ততন্ত্র। রাষ্ট্রের কেন্দ্রীয় শাসনের পরিবর্তে স্থানীয় ভূস্বামীদের মধ্যে রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতা বিকেন্দ্রীকরণ হচ্ছে সামন্তবাদ। যে সামন্তবাদটা আমরা কিন্তু শুধু ইউরোপ না, তোমরা যদি লক্ষ্য করো তাহলে সেই ব্রিটিশ শাসন আমলে কিন্তু আমাদের দেশেও ওই সামন্তবাদটি ছিল, যেটিকে আমরা জমিদারি প্রথা বলি। অর্থাৎ যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে তারা এই ভূমি ব্যবস্থাপনাটাকে যে যে এলাকায় যারা প্রভাবশালী বা ক্ষমতাশালী তাদের কাছে ভূমির দায়িত্ব দিয়ে দেয়া, যাদেরকে আমরা বলছি কি ভূস্বামী, অর্থাৎ ভূমির মালিক। এদের মধ্যে রাজনৈতিক এবং প্রশাসনিক ক্ষমতা, এটা বিকেন্দ্রীকরণ। অনেক জায়গায় এদেরকে আবার রাজাও বলা হয়ে থাকে। সামন্ত প্রথায় জমির সাথে বা উৎপাদনের সাথে প্রভুদের কোনো সম্পর্ক থাকতো না। অর্থাৎ তারা কোনো কিছু বিচার অথবা শাসন কাজ ছাড়া অন্য কোনো কাজ করতো না। উৎপাদন করত কৃষক। যারা এই কৃষকরা উৎপাদন করত, আমরা যেমন বলছি সেই জমিদারদেরকে ভূস্বামী, ঠিক একইভাবে কৃষকরা ছিল ভূমিদাস। ভূমিদাসরা তাদের ফসলের একটা ছোট্ট অংশ পেত, আর পুরোপুরিটাই পেত এই সামন্ত প্রভুরা বা সামন্ত রাজারা। মূলত এটি হচ্ছে সামন্তবাদ। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী, যার অনুরোধ ছিল সে তো এটা বুঝতেই পেরেছো। আর যারা এই মুহূর্তে ক্লাসে উপস্থিত আছো বা পরবর্তীতে রেকর্ডেড ক্লাস দেখবে, তোমাদের কাছেও বোধহয় এই সামন্তবাদ বা সামন্ততন্ত্র এই বিষয়টি ক্লিয়ার হয়ে গেল। আবারও অনুরোধ থাকলো বরাবরের মতো যে তোমাদের কমেন্ট বক্সে কোনো ধরনের সালাম দেওয়ার দরকার নাই, কেননা
আমি ক্লাস শুরু করেছি তোমাদের সাথে সালাম বিনিময় করে। তোমরা তোমাদের যদি কোনো বিশেষ চাহিদা থাকে, অর্থাৎ এই যে সমাজকর্ম প্রথম পত্র বিষয়ের আমরা যে বিষয়গুলো আলোচনা করছি বা পূর্বেও যে বিষয়গুলো আলোচনা করেছি, যদি কোথাও কারো কোনো বুঝতে অসুবিধা থাকে বা অসুবিধা হয়, এই বিষয়টি নিয়ে তোমরা তোমাদের কমেন্ট বক্সে তোমরা তোমাদের মতামত দিবে। তাহলে পরবর্তী ক্লাসে আবার তোমাদেরকে এই বিষয়টি আমরা আরো ভালোভাবে বা রিপিটেশন করে বা পুনরাবৃত্তি করে তোমাদেরকে জানাতে পারবো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা চলে আসি আমাদের আজকের আলোচ্য বিষয়ে। আমাদের আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে সমাজকর্ম পেশার বিকাশে দরিদ্র আইনের ভূমিকা। এই সমাজকর্ম পেশার বিকাশে দরিদ্র আইনের ভূমিকার ক্ষেত্রে আমরা গত ক্লাসগুলো করেছিলাম, অর্থাৎ এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস এবং তৃতীয় ক্লাস আমরা করেছিলাম 1601 সালের দরিদ্র আইন। আর আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে 1834 সালের দরিদ্র আইন। তোমাদের মনে থাকার কথা সেটি হচ্ছে যে গত ক্লাসে আমরা 1601 সালের দরিদ্র আইনের শেষে বলেছিলাম যে এই আইনটি একটি যুগান্তকারী পদক্ষেপ রাখলেও এটি সমালোচনার ঊর্ধ্বে ছিল না, বা এটি বিভিন্নভাবে সমালোচিত হয়েছিল। কিন্তু সমালোচিত হলে হবে কি, এই আইনটি কিন্তু প্রায় 233 বা 234 বছর ব্যাপী ইংল্যান্ড সহ ইংল্যান্ডের যে সকল এলাকায় কলোনি ছিল সেই সব এলাকায় কিন্তু এই দরিদ্র আইনটা তারা প্রয়োগ করার চেষ্টা করেছিল। এর মধ্যে একটা বড় ঘটনা কিন্তু সারা বিশ্বে ঘটে যায়। সেই ঘটনাটি হচ্ছে শিল্প বিপ্লব, যেটি সারা বিশ্বে মানুষের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সকল ক্ষেত্রে একটা ব্যাপক বা বিরাট পরিবর্তন নিয়ে আসে। সেই পরিবর্তনের ধারাবাহিকতায় শিল্প বিপ্লবের পরবর্তীতে বা শিল্প বিপ্লবের মানে যে পিরিয়ডটাকে শিল্প বিপ্লব ধরা হয় তার শেষের দিকে 1834 সালের দিকে সেই 1601 সালের দরিদ্র আইনকে পরিবর্তন ঘটাতে হয়। তা পরিবর্তন ঘটাতে হয়, আমরা সেই দরিদ্র আইন নিয়ে আজকে আলোচনা করি। 1834 সালের দরিদ্র আইনের পটভূমি বা কি বিষয়ের প্রেক্ষাপটে 1834 সালে দরিদ্র আইনটাকে 1601 সালের দরিদ্র আইনটাকে সংস্কার করতে হয়েছিল। 1601 সালের দরিদ্র আইন বলা হচ্ছে যে ইংল্যান্ডে 2 শতাব্দীর উপর অনুশীলন করা হলো, বাস্তবে দরিদ্র জনগণ তেমন কোনো সুফল পায়নি। জনগণের উপর চাপিয়ে দেয়া দরিদ্র কর বাড়লেও মানুষের জীবনমানের উন্নয়ন ঘটেনি। ফলে তদানীন্তন সরকার দরিদ্রতা দূরীকরণের জন্য নতুন করে চিন্তা ভাবনা শুরু করে। মূলত যতটা দরিদ্র মানুষের উপকার হয়েছিল তার সাথে সাথে কিন্তু যাদের কাছে এই যে দরিদ্র আত্মীয় স্বজনের দায়িত্ব দেয়া অথবা দত্তক দেয়া অথবা তাদের কাছ থেকে দরিদ্র কর গ্রহণ করা, এই বিষয়গুলি কিন্তু সেই সময় মানে একবারে 1601 সালে না, কিন্তু তার বেশ পরে, অর্থাৎ এই যে শিল্প বিপ্লব বা তার পরবর্তী সময় দেখা গেল মানুষের মধ্যে এটা একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। আর সেই বিরূপ প্রতিক্রিয়া থেকে কি নতুন করে চিন্তা ভাবনা শুরু করলো। তারই প্রেক্ষাপটে 1832 সালে একটা কমিশন গঠন করা হলো, যে কমিশনের নাম দেয়া হয়েছিল দরিদ্র আইনসমূহের প্রশাসন ও কার্যকারিতা অনুসন্ধান বিষয়ক রাজকীয় কমিশন। সুপ্রিয় শিক্ষার্থী, রাজকীয় কমিশন এই কারণেই যে ইংল্যান্ডে কিন্তু এখনো পর্যন্ত রাজতন্ত্র চালু আছে। সেখানে যেমন গণতান্ত্রিক ব্যবস্থার সরকার আছে, কিন্তু রাষ্ট্রপ্রধান ইংল্যান্ডে কিন্তু সেই রাজতন্ত্রের ধারাবাহিকতায় রাজা থাকেন অথবা রানী থাকেন। সেই রাজা বা রানীর সেই সময়কার 1832 সালে তাদের সেই রাজকীয় কমিশন তারা কি করলেন, দরিদ্র আইনসমূহের প্রশাসন ও কার্যকারিতা বিষয়ক অনুসন্ধান, যে আইনটা আছে
এইটা কতটা কার্যকারী হচ্ছে বা এর প্রশাসনিক দিকে আর কি কি পরিবর্তন ঘটাতে হবে। এই জন্য এই কমিশনের যে কমিশনটা নিয়োগ করা হলো, এই কমিশনের সভাপতি করা হলো প্রখ্যাত অর্থনীতিবিদ প্রফেসর নাসাউ ডাব্লিউ সিনিয়র, এবং এর সম্পাদক করা হলো তরুণ ও মেধাবী আইনজীবী এডউইন চ্যাডউইক এদেরকে। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু আমরা আমাদের সিকিউ বলো বা এমসিকিউ বলো, সেখানে কিন্তু আমরা দুইটা প্রশ্ন ইতিমধ্যে আমাদের মাথার মধ্যে চলে এসছে না? সেটি হচ্ছে যে দরিদ্র আইনসমূহের শাসন ও কার্যকারিতা অনুসন্ধান বিষয়ক রাজকীয় কমিশন কত সালে গঠিত হয়। তাইলে এরকম কিছু সাল দেয়া থাকলে তার মধ্যে থেকে আমরা বেছে নেব আমাদের কোন সালটা, 1832 সাল। এটি একটা হলো। অথবা হতে পারে যে 1601 সালের দরিদ্র আইন সংস্কারের জন্য 1832 সালে কি কমিশন তৈরি করা হয়েছিল বা কমিশনের নামটি লিখো। এটা কিন্তু তোমার সিকিউতে জ্ঞানমূলকের প্রশ্ন হওয়ার সমূহ সম্ভাবনা আছে বা হতেও পারে, তাই না? কেননা সৃজনশীল বিষয়ে আমাদের তো পুরো বই বা পুরো সিলেবাস সুনির্ধারিত কোনো প্রশ্ন বলে তো কোনো কথা নেই। তাহলে কিন্তু আমরা এইটুকুর আলোচনায় কিন্তু কয়েকটা প্রশ্ন আমরা কিন্তু প্রশ্ন এবং প্রশ্নের উত্তর আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে আমরা পাচ্ছি কি যে 1832 সাল, যদি বলি যে প্রথম কখন কমিশন গঠন করা হয়েছিল, এটা একটা পাচ্ছি। আবার যদি তোমরা খেয়াল করো যে যে কমিশন রাজকীয় কমিশন গঠন করা হয়েছিল, রাজকীয় কমিশনের নাম কি, তাহলে রাজকীয় কমিশনের আমরা নাম পাচ্ছি দরিদ্র আইনসমূহের প্রশাসন ও কার্যকারিতা অনুসন্ধান বিষয়ক রাজকীয় কমিশন। এটি একটি পেলাম। আবার আরেকটি হতে পারে যে দরিদ্র আইন সংস্কার করার জন্য যে কমিশন গঠন করা হয়েছিল, সেই কমিশনে সম্পাদক, সভাপতি এবং সম্পাদক কে ছিলেন। তাহলে আমরা দুইজনের নাম, অর্থাৎ সভাপতি এবং সম্পাদকের নাম প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক নাসাউ ডাব্লিউ সিনিয়র এবং সম্পাদক ছিলেন তরুণ মেধাবী আইনজীবী বা লয়ার এডউইন চ্যাডউইক। এরা এই কমিশনের নিযুক্ত প্রাপ্ত হলেন যে 1601 সালের দরিদ্র আইন কতটা কার্যকর হচ্ছে বা কতটা কার্যকর হচ্ছে না। এই যে কমিশন গঠন করা হলো, এই কমিশন কয়েকটা সুপারিশ দিয়েছিলেন। সেই সুপারিশগুলো কি, যে প্রচলিত যে সাহায্য ব্যবস্থা আছে, এই সাহায্য ব্যবস্থা, এখানে কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী একটা বিষয় তোমাদেরকে একটু বলবো যে 1834 সালের দরিদ্র আইন যখন আমরা আলোচনা করব, অবশ্যই কিন্তু আমাদের মেমোরিতে কি রাখতে হবে, 1601 সালের দরিদ্র আইন, সেটি কিন্তু যদি আমরা রাখি তাহলে 1834 সালের দরিদ্র আইন আমাদের জন্য ভীষণ সহজ হয়ে যাবে। তাহলে বলা হচ্ছে কি, প্রচলিত আংশিক সাহায্য দান পদ্ধতির বিলোপ সাধন। প্রচলিত আংশিক সাহায্য দান, প্রথমটা একটু খেয়াল করো যদি তোমরা, প্রচলিত আংশিক সাহায্য দান পদ্ধতির বিলোপ সাধন। প্রচলিত আংশিক সাহায্য দান কিন্তু আমরা 1601 সালের দরিদ্র আইনের মধ্যে দেখেছিলাম যে আংশিক সাহায্য, ওই যে ইনডোর রিলিফ, আউটডোর রিলিফ, এই যে কিছু কিছু যারা ওই যে আর্মস হাউস বা ওয়ার্ক হাউসে যাবে না, তাদের ক্ষেত্রে কি করা হবে, তাদের ক্ষেত্রে তারা তাদের বাড়িতে অবস্থান করে যে তারা জীবন ধারণের জন্য যে কিছু সেখান থেকে সাহায্য পাবে, এইরকমই একটা ব্যবস্থা ছিল, তাই না? সেই ব্যবস্থাটাই বলা হচ্ছে যে প্রচলিত আংশিক সাহায্য দান, এই পদ্ধতিটা বিলুপ্ত করতে হবে। কেননা অনেকেই এই পদ্ধতির সুযোগ নিয়ে তারা যেমন সাহায্য গ্রহণ করছিল, ঠিক একইভাবে তারা আবার কিন্তু সেখান থেকে ওই যে দরিদ্র কর দেয়া থেকে তারা অব্যাহতির একটা রাস্তা খুঁজছিল।
দ্বিতীয়টি বলা হচ্ছে সাহায্য প্রার্থী সকল সক্ষম দরিদ্রদের শ্রমাগারে প্রেরণ। আমরা যখন এই যে প্রচলিত আংশিক সাহায্যদান পদ্ধতির সাথে কিন্তু এটা রিলেটেড, হ্যাঁ, প্রচলিত আংশিক সাহায্যদান পদ্ধতি, সেখানে কি করা হয়েছিল যে সাহায্য প্রার্থী, কিছু সাহায্য প্রার্থী ছিল যারা ওই যে নিজ বাড়িতে থেকে কি করবে, ওই আংশিক সাহায্য পাবে। সেটা আংশিক সাহায্যটা কি মনে আছে? ন্যূনতম বেঁচে থাকার জন্য ন্যূনতম সাহায্য। এটারও সুযোগ নিয়ে কেউ কেউ কিন্তু ভিক্ষাবৃত্তির সাথে নিয়োজিত থেকে যাচ্ছিল। সেই তাদেরকে এইটা বন্ধ করার জন্য কি করা হলো, সাহায্য প্রার্থী সকল সক্ষম দরিদ্রদেরকে শ্রমাগারে প্রেরণ। শুধুমাত্র অক্ষম, অসুস্থ, বৃদ্ধ এবং বিধবাদের বাইরে থেকে সাহায্য প্রদান করা বা আউটডোর রিলিফ দেয়া, আর সক্ষমদের তো শ্রমাগারে একবারে যাওয়া বাধ্যতামূলক করে দেয়া হলো। এরপরে বলা হচ্ছে দরিদ্র আইন সংসদ গঠন করে বিভিন্ন সাহায্য সংস্থার প্রশাসনের মধ্যে সমন্বয় সাধন করা। সমন্বয় সাধনটা ব্যাপার কি, যে দরিদ্র আইন সংসদ, বিভিন্ন সাহায্য সংস্থা, এই যে বিভিন্ন মানে দরিদ্রদেরকে সাহায্য করার জন্য বিভিন্ন সংস্থা তাদের জন্য যে কাজ করে, তাদের কি করা, একটা সংসদ করা এবং এই সাহায্য দানের একটা প্রশাসন তৈরি করে সেখানে সমন্বয় সাধন করা। কেননা দেখা যাচ্ছে, যদি তোমরা খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থী, যে আমাদের এই প্যান্ডামিক সিচুয়েশনে বা এই যে মহামারীকালীন সময়, এই সময় বিগত মার্চ মাস থেকে, বা অনেকে এই সময়টাকে লকডাউনের সময় বলে থাকে, এই সময়টা কি হচ্ছে, এই সময়টাতে বিশেষ করে শুরুর দিকে এপ্রিল, মে, জুন, এই মাসগুলোতে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন সংস্থা বা বিভিন্ন প্রতিষ্ঠান মানুষকে সাহায্য করতে গেছে। কোনো কোনো জায়গায় দেখা গেছে যে একই ধরনের সাহায্য, সেই চাল, ডাল, আলু, তারপরে হচ্ছে তেল অথবা সাবান, এগুলো কিন্তু বারবার রিপিটেশন হয়েছে। এবং যেখানে রিপিটেশন হয়েছে বা পুনঃ পুনঃ সাহায্য গেছে, সেখানে তো সাহায্য গেছেই বা মানুষ অতিরিক্ত পেয়েছে, আর এর ফলে হয়েছে কি কোথাও কোথাও আদৌ সাহায্য যায়নি। তা এই রকম ব্যবস্থা যেন তখন না ঘটে, বা যেটা 1601 সালে ঘটছিল তারই প্রেক্ষাপটে করা হলো কি এই একটা সংসদ গঠন করা, আর তার সাথে প্রশাসনের একটা সমন্বয় সাধন করা। তারপর বলা হচ্ছে সাহায্যপ্রাপ্ত দরিদ্রদের জীবনমান, সামাজিক মর্যাদা সেই দেশের নিম্নতম বেতনভোগী শ্রমিকদের চেয়ে নিচে রাখার জন্য কম যোগ্যতার নীতি গ্রহণ করা হয়। অর্থাৎ যারা সাহায্যপ্রাপ্ত দরিদ্র হবে, তাদের জীবনমান বা সামাজিক মর্যাদা একেবারে লোয়ার গ্রেডের যে শ্রমজীবী থাকবে তাদের থেকেও নিচে যেন দেওয়া হয়। কারণটা কি? কারণটা হচ্ছে যে সাহায্য গ্রহণে বা ভিক্ষা গ্রহণে মানুষকে নিরুৎসাহিত করা, এটি হলো কিন্তু কারণ, যে তারা হলো সমাজের সবথেকে নিচের মানুষ বা সবথেকে অবহেলিত। এইটাকেই বলা হচ্ছে কিন্তু কম যোগ্যতার নীতি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যদি খেয়াল করো তাহলে এখানেও কিন্তু একটা তোমার প্রশ্নের জায়গা চলে আসছে। সেটি হচ্ছে যে তোমার সিকিউএ এরকম প্রশ্ন যদি দেয়া থাকে যে 1834 সালের দরিদ্র আইনে বা 1601 সালের দরিদ্র আইনে কম যোগ্যতার নীতি বলতে কি বোঝানো হয়েছে, এটি কিন্তু তোমার জ্ঞানমূলকে বা অনুধাবনে থাকতে পারে, কিন্তু জ্ঞানে না থাকলেও কিন্তু অবশ্যই অনুধাবনে এরকম প্রশ্ন থাকাটা কোনো অস্বাভাবিক বিষয় না। তাহলে কিন্তু তোমাকে লাইন বাই লাইন একটু বুঝে পড়তে হবে, যাতে করে তুমি পরীক্ষার সময় তো পুরো বই মুখস্থ করে যাওয়া যাবে না। তোমাকে কি করতে হবে, তুমি যেন বুঝে অন্তত প্রশ্নের উত্তর করতে পারো বা উত্তর দিতে পারো। এই জন্য তোমাকে একটু যেমন মেমোরাইজ করে রাখতে হবে, ঠিক একইভাবে তোমার যদি একটু সেই বিষয়টা বোঝা থাকে তাহলে কিন্তু তুমি খুব চমৎকারভাবে উত্তরগুলো করতে পারবে। তোমাদের সাথে যেহেতু আমাদের বিশেষ করে যারা রাজশাহী কলেজের শিক্ষার্থী আছো অথবা বাইরের কলেজেও যদি কোনো শিক্ষার্থী থেকে থাকো,
সরাসরি যেহেতু কন্ট্যাক্ট হচ্ছে না, আমি এই কারণে চেষ্টা করছি যে তোমাদের সম্ভাব্য প্রশ্নের জায়গাগুলো কি কি হতে পারে বা কোথায় কোথায় হতে পারে। ছাত্র জীবন থেকেই কিন্তু আমাদের প্রত্যেকেরই একটা প্রবণতা আছে। সেই প্রবণতাটা হচ্ছে সাজেশন বা সাজেশন ভিত্তিক লেখাপড়া করা, তাই না? সিলেবাস তো আছেই, সিলেবাসের পরেও আবার সাজেশন, যেটা আমার লক্ষ্যটাকে একটু কি করে কনসাইজ করে দেয় বা ছোট করে দেয় এবং আমার জন্য একটু সুবিধা হয়। এ প্রসঙ্গে আমি এই মুহূর্তে আমার মনে পড়ছে আমার একজন শ্রদ্ধেয় শিক্ষকের কথা, যিনি প্রফেসর ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান, একসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিষয়ের অধ্যাপক ছিলেন। পরবর্তীতে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ফাউন্ডার, বিভাগীয় প্রধান বা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তারপরে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা ভাইস চ্যান্সেলর ছিলেন। আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, আমি শুধু না, আমরা অনেকেই যখন প্রথম বর্ষের ছাত্র, তখন প্রথম বর্ষের যে পরীক্ষা আসলো সেই পরীক্ষাতে স্যার আমাদের প্রথম বর্ষের বাংলাদেশের সমাজ ও জীবন এই পেপারের ক্লাস নিতেন। আমরা খুব ছাত্রসুলভ ভাবে স্যারের কাছে আমরা অনুরোধ জানালাম যে স্যার আমাদের একটা সাজেশন লাগবে। সাজেশন চাইলে স্যার আমাদেরকে বললেন যে সিলেবাস যেটা আছে এটাই তোমাদের জন্য সাজেশন। এটা কিন্তু তিনি রাগ করেও বলেননি বা ধমক দিয়েও বলেননি, তিনি খুব হাসি মুখে বললেন সিলেবাসটাই হচ্ছে তোমাদের জন্য সাজেশন। সুপ্রিয় শিক্ষার্থী, আমি এখনো পর্যন্ত আমার এই শিক্ষাগুরুর কথাটি মেনে চলার চেষ্টা করি, বা বিভিন্ন সময় আমাদের শিক্ষার্থী যারা সরাসরি আমাদের সাথে, বিশেষ করে অনার্সের শিক্ষার্থী হয়, তোমরা তো মাত্র 2 বছর কাগজে কলমে, আর বাস্তবে হয়তো 18 মাস অথবা 17 মাস আমাদের সাথে থাকো। বিশেষ করে অনার্সের শিক্ষার্থী এবং মাস্টার্সের শিক্ষার্থী যারা 4-5 বছর আমাদের সাথে থাকে, তাদেরকে কিন্তু আমি এই পরামর্শটি দিই যে সাজেশন বলে কোনো বিশেষ জিনিস নাই। তারপরেও কথা হচ্ছে যে সৃজনশীলে আবার কিন্তু সাজেশন বলে কোনো বিষয় আসে না। এই জন্যই বলছি যে এই যে কম যোগ্যতার নীতি বলতে কি বোঝো বা কি বোঝায়। যদি তোমার এরকম প্রশ্ন সিকিউতে যদি অনুধাবনে আসে, আশ্চর্য হওয়ার মতো কিছু না, এরকম হতেই পারে। তাইলে আমরা পড়ার সময় অথবা ক্লাসের সময় যদি তোমাদের জায়গাগুলোকে আইডেন্টিফাই করে দিই, তাহলে কিন্তু তোমরা, আশা করি যে একটু সচেতনভাবে তোমরা সেই বিষয়গুলো জানার বা মেমোরাইজ করে রাখার চেষ্টা করবে। যাই হোক, তাহলে কম যোগ্যতার নীতি যদি আসে তাহলে অবশ্যই আমরা লিখতে পারবো যে কম যোগ্যতার নীতি হচ্ছে যে দরিদ্র আইনে যারা সাহায্যপ্রাপ্ত দরিদ্র হবে, এই সাহায্যপ্রাপ্ত দরিদ্রদেরকে তৎকালীন দেশের যারা ন্যূনতম মজুরিভুক্ত, ন্যূনতম বেতনভুক্ত বা মজুরিভুক্ত শ্রমিক, এদের অবস্থান সমাজে তাদের থেকেও নিচে, এটাকেই বলা হচ্ছে কম যোগ্যতার নীতি। বাস, তোমার একবারে ফুল মার্ক। যাই হোক, আমরা পরেরটাতে চলে আসি। দরিদ্র আইন প্রশাসনের জন্য কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বোর্ড। এই যে দরিদ্র আইনগুলোকে সমন্বয় করার জন্য, যেটা কিন্তু আমরা, সুপ্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমটাতে বলেছিলাম, আমরা প্রথমটাতে মানে আমাদের প্রথম স্লাইডে বলেছিলাম, কি বলেছিলাম প্রথম স্লাইডে, যে তোমরা যদি একটু খেয়াল করো যে টোটাল সমস্ত আইনগুলোকে কি করা, একটা সমন্বয় সাধন করা। সমন্বয় সাধন আমাদের কেন দরকার পড়ছে? সমন্বয় সাধনটা আমাদের দরকার পড়ছে যে বিভিন্ন সংস্থা বা বিভিন্ন ব্যক্তি কর্তৃক যেন এই সাহায্য দানের বিষয়টা পুনঃ পুনঃ না হয় অথবা রিপিটেশন না হয়। এই জন্য কি করা, দরিদ্র কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বোর্ড একটা গঠন করা। এই ছিল আইনের বাস্তবায়নের দিক। এই আইনের বৈশিষ্ট্য যেটা ছিল, 1834 সালের দরিদ্র আইনের বৈশিষ্ট্যের ক্ষেত্রে বলা হচ্ছে যে 1601 সালের দরিদ্র আইনকে যেহেতু এটা অনুসরণ করেছিল বা ফলো করেছিল,
এই জন্য কিন্তু 1601 সালের অনেক দরিদ্র আইনের অনেক বিধিবিধানের সাথে কিন্তু এই 1834 সালের দরিদ্র আইনের মিল বা সাদৃশ্য আমরা খুঁজে পাই। সেই মিল বা সাদৃশ্যগুলো যেখানে যেখানে ছিল, এর বাইরেও কিন্তু কিছু আলাদা আলাদা বৈশিষ্ট্য ছিল। সেই আলাদা আলাদা বৈশিষ্ট্যগুলোকে আমরা যদি দেখি, তাহলে কি বলা হচ্ছে যে 1601 সালের যে দরিদ্র আইনটি ছিল, 1834 সালে এসে সেই দরিদ্র আইনের একটা কঠোর প্রয়োগ, অর্থাৎ আগের দরিদ্র আইনে কিছু কিছু বিষয় কি করা, কিছু কিছু বিষয় যদি রিল্যাক্স করা বা একটু শিথিলতা দেওয়া, সেইটা কিন্তু এই 1834-এ এসে আরো কঠোরতার সাথে পালন করা। কেননা আমরা শুরুতেই বলেছিলাম যে আমাদের বিভিন্ন পরিবর্তন এসে গেছে। কোথায় পরিবর্তন এসছে? শিল্প বিপ্লবের ফলে ইউরোপ সহ বিশেষ করে ইউরোপের যে বিভিন্ন দেশগুলোতে নতুন নতুন আবিষ্কার, তারপরে হচ্ছে জ্ঞান বিজ্ঞানের চর্চা, এটা কিন্তু সমাজ জীবনে একটা ব্যাপক পরিবর্তন এনেছিল। এই জন্য করা হলো কি, এই এলিজাবেথীয় দরিদ্র আইনটাকে, অর্থাৎ 1601 সালের আইনটাকে একটা কড়াকড়ি ভাবে বা মানে কঠোরতা অবলম্বন করে এটাকে প্রয়োগ করার একটা প্রয়াস ছিল। এরপর বলা হচ্ছে দরিদ্রদের সামাজিক মর্যাদায় আঘাত, যেটা আমরা একটু আগেই বললাম। কি বললাম আমরা? যে যারা এই যে সাহায্য গ্রহণ করবে সমাজে, বা সাহায্য নিয়ে যারা বেঁচে থাকবে, তাদের সামাজিক মর্যাদা হবে একেবারে ন্যূনতম যে মজুরি প্রাপ্ত শ্রমিক আছে এলাকায় তাদেরও নিচে। খুব স্বাভাবিক যে এখানে দরিদ্রদের সামাজিক মর্যাদা, তাদের মান, সামাজিক মান থেকে কিন্তু আরো নিচে নেমে যাচ্ছে। এরপরে বলা হচ্ছে দরিদ্র ব্যয় হ্রাস। এই যে বিভিন্ন আর্মস হাউস, ওয়ার্ক হাউস বা অন্যান্য যেভাবে এই আংশিক ইনডোর রিলিফ, আউটডোর রিলিফ, এই বিষয়গুলোকে কিন্তু কিছুটা সংকুচিত করে আনা হয়েছিল। সংকুচিত করে আনার পিছনে যে কারণ, সেটা হচ্ছে দরিদ্র মানে এই মানে মানুষকে মানে সংকুচিত করার কারণ বা দরিদ্র ব্যয় হ্রাস করার কারণ হচ্ছে মানুষ যেন আর ভিক্ষাবৃত্তি বা এইরকম কাজে উৎসাহিত না হয়। এরপর বলা হচ্ছে দারিদ্র্য প্রতিরোধ পদক্ষেপের অনুপস্থিতি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমরা কিন্তু প্রতিরোধ, প্রতিকার এই বিষয়ে বারবার বলেছি। এখানেও কিন্তু ঠিক একই বিষয়টা ঘটেছে এই 1834 সালের দরিদ্র আইনে। সেটি হচ্ছে যে এখানে প্রতিরোধ এর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ওই সাহায্য, এই দরিদ্র হিসাবে আবেদন করা, সাহায্য গ্রহণের ইচ্ছা প্রকাশ করা, সাহায্য গ্রহণ করা, কিন্তু পূর্ববর্তী কোনো পদক্ষেপের মাধ্যমে যে এই কাজটি করা হবে, এটা কিন্তু করা হয়নি। তবে হ্যাঁ, এইখানে অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল, সেটা হচ্ছে সমন্বয় সাধনের প্রতি গুরুত্ব আরোপ। সেই সমন্বয় সাধনটা কি? যে প্রত্যেকটা সংস্থা যারা এই দারিদ্র দূরীকরা বা দারিদ্রতা হ্রাসের ক্ষেত্রে বা দরিদ্রদেরকে সাহায্য করার জন্য যে কাজগুলো করছে, তাদের জন্য একটা সমন্বয়ের ব্যবস্থা করা, এই হচ্ছে মূলত বৈশিষ্ট্য। এর সাথে এই বৈশিষ্ট্য এটাকে বাস্তবায়ন করার জন্য কি করা হলো, এখানে 3টে নীতি অনুসরণ করা হলো। সেই 3টে নীতি কি? কম যোগ্যতার নীতি, শ্রমাগার পরীক্ষার পূর্ণ প্রতিষ্ঠান নীতি এবং নিয়ন্ত্রণের বিকেন্দ্রীকরণ নীতি। সুপ্রিয় শিক্ষার্থী, এটিও কিন্তু তোমাদের প্রশ্ন আকারে আসতে পারে, জ্ঞান বা অনুধাবনে না। এইখানে কিন্তু তোমাদের প্রয়োগ বা উচ্চতর দক্ষতাতে, যেহেতু এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে 3টে অপশন আছে, এই 3টে অপশনের উপর কিন্তু যদি তোমার সেভাবে উচ্চতর দক্ষতার প্রশ্ন থেকেই থাকে, অথবা প্রয়োগের প্রশ্ন থেকে থাকে, তাহলে কিন্তু এরকম বিষয়টি কিন্তু তোমার চলে আসছে। যেভাবে আসুক না কেন, অবশ্যই যেন তুমি এগুলো যদি মনে রাখতে পারো, তাহলে কিন্তু তোমার পক্ষে সেটি
লেখা সম্ভব। তাহলে এটাতে একটু আলোকপাত করি। কম যোগ্যতার নীতি, কম যোগ্যতার নীতি ওই যে বললাম যে যারা সাহায্য গ্রহণ করবে সমাজে তারা সব থেকে হেয় প্রতিপন্ন বা সব থেকে নিকৃষ্ট মানুষ, এরকম একটি বিষয়। নেক্সট বলা হচ্ছে কি শ্রমাগার পরীক্ষার পূর্ণ প্রতিষ্ঠার নীতি। শ্রমাগার পরীক্ষার মানে যে পূর্ণ প্রতিষ্ঠা না, এটা পূর্ণ প্রতিষ্ঠা হবে সুপ্রিয় শিক্ষার্থী, সেটা হচ্ছে যে শ্রমাগারগুলো ছিল বা ওয়ার্ক হাউসগুলো ছিল, এই ওয়ার্ক হাউসগুলোতে কিন্তু মানুষ অনেক মানবেতর জীবনযাপন করত। আর এই মানবেতর জীবনযাপনের জায়গা থেকে তাদেরকে একটু মানে ভালো রাখার জন্য বা প্রশান্ত রাখার জন্য এই শ্রমাগারগুলোকে পরীক্ষা করা, যে যেন ন্যূনতম প্রয়োজন বা সেই জনস্বাস্থ্যের প্রতি সেই শ্রমাগারগুলো হুমকি না হয়ে থাকে। এরপর বলা হচ্ছে নিয়ন্ত্রণের বিকেন্দ্রীকরণ নীতি। নিয়ন্ত্রণের বিকেন্দ্রীকরণ নীতি অর্থাৎ এই যে ওয়ার্ক হাউস, আর্ম হাউস, এগুলো কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ না করে স্থানীয়ভাবে কেন্দ্রীয় একটা যে নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকবে, তার সাথে সাথে স্থানীয়ভাবেও যেন নিয়ন্ত্রণটি করা যায় বা করা হয়, এরকম একটি ব্যবস্থা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই 1834 সালের দরিদ্র আইনের নীতিটিও আমাদের কাছে পরিষ্কার হলো। এরপর আসি এই আইনের মূল্যায়ন, অর্থাৎ এই আইনটি কতটা সফলতা লাভ করেছিল অথবা কতটা এই আইনটি ব্যর্থ হয়েছিল বা সমালোচিত হয়েছিল, সেই দিকে যদি আমরা আসি তাহলে খুব স্বাভাবিকভাবে কিন্তু আমরা কি করতে পারি, আমরা আগে সাফল্যের দিকগুলো দেখি যে এখানে ভালো দিক কি কি ছিল বা কি সফলতা পেয়েছিল। ভালো দিক যদি আমরা দেখতে যাই, সেটা কি ভালো দিক বা সফলতার দিককে আমরা বলছি কল্যাণকর দিক। এই কল্যাণকর দিক যদি আমরা দেখতে যাই তাহলে কি হচ্ছে, আমাদের ব্যয় সংকোচন। আমরা আইনের প্রয়োগ বা আইনের বৈশিষ্ট্যে যেটা দেখেছি বারবার কিন্তু ঘুরে ঘুরে সেটি চলে এসছে, সেটি হচ্ছে ব্যয় হ্রাস করা বা দরিদ্রদের নিরুৎসাহিত করা, তাদেরকে সেই কম যোগ্যতার নীতিতে তাদেরকে নিকৃষ্ট অবস্থানে দেয়া। কেননা কোনো মানুষই তো চায় না যে সমাজের বুকে সে একবারে নিকৃষ্ট বা অবহেলিত হিসাবে বেঁচে থাকে। প্রত্যেকের তো আত্মসম্মান বোধ আছে। তাহলে সেই আত্মসম্মান বোধ জাগানোর জন্য ভিক্ষা করা বা ভিক্ষাবৃত্তি যে একটা খারাপ দিক, এটি বের করে নিয়ে আসা, সেখানে হচ্ছে ব্যয় সংকোচন করা। আরেকটি এটার কল্যাণকর দিক ছিল, যেটা আমরা নীতির ক্ষেত্রে বললাম যে পুনঃপরীক্ষা করা, সেই শ্রমাগার নির্মাণ এবং সংস্কার। শ্রমাগারগুলো আমরা একটু আগেই কিন্তু আমি বলেছি যে ওয়ার্ক হাউস যেগুলো ছিল, এই ওয়ার্ক হাউসগুলোকে নতুন ওয়ার্ক হাউস তৈরি করা এবং পুরনো ওয়ার্ক হাউস যেগুলো ছিল, যেগুলোতে বিভিন্ন ধরনের, আমরা আগের ক্লাসেও বলেছিলাম যে এটা জনস্বাস্থ্যের প্রতি হুমকি হয়ে যাচ্ছিল, পুরাতন পরিত্যক্ত বাড়ি, তারপরে অনেক লোকের গাদাগাদি ঠাসাঠাসি করে থাকা, তারপরে হচ্ছে যে মানে মানুষের যে প্রাত্যহিক যে মানে কি বলা যায় প্রাকৃতিক ক্রিয়াদি, এগুলো মানে ব্যবহারের বা এগুলো ইয়ে করার মানে বাস্তবায়ন করার অতটা সুষ্ঠু ব্যবস্থা ছিল না। সহজ কথায় বলা যায় যে সেখানকার এই যে পয় প্রণালী, এটা খুবই নোংরা এবং অস্বাস্থ্যকর ছিল। এই বিষয়গুলো কিন্তু এই 1834 সালের দরিদ্র আইনে এসে এটাকে সংস্কার করার একটা চেষ্টা করা হয়েছিল বা সংস্কার করেছিল। তারপরে কর্মসংস্থান সৃষ্টি এবং শ্রমের মর্যাদা, এটি কর্মসংস্থান সৃষ্টি, যেটি 1601 সালের দরিদ্র আইনে ছিল না, 1834 সালের দরিদ্র আইনে কর্মসংস্থান সৃষ্টির একটা চেষ্টা করা হয়েছিল। এরপর বলা হচ্ছে যে দারিদ্র্য হ্রাস করার একটা চেষ্টা করা। আর সর্বশেষ কল্যাণকর দিক বলা হচ্ছে একটা সুশৃঙ্খল সাহায্য ব্যবস্থা নিয়ে আসা। যে এটা তো আমরা সব সময় বুঝি বা যেটি তোমাদেরকে অনেক সময় তোমাদের বিভিন্ন শিক্ষকগণ পরামর্শ দিয়ে থাকে, বিশেষ করে পরীক্ষার হলে, যে যেটি তুমি লিখেছো সেটি আর একটু রিভাইজ দাও। রিভাইজ দিলে কি হবে, তোমার সেখানে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটিকে তুমি সংস্কার করতে পারবে বা শুধরাতে পারবে বা কারেকশন করতে পারবে। ঠিক 1601 সালের দরিদ্র আইনকে যখন এই সংস্কারে নিয়ে আসা হলো, স্বাভাবিকভাবে কিন্তু সেই তার ভুল ত্রুটিগুলো অনেকটাই দূর করে এখানে কি ব্যবস্থা হয়েছে, এটা একটা
সুশৃঙ্খল একটা সাহায্য ব্যবস্থা লাভ করেছিল। তাহলে এই গেল কিন্তু আইনের কল্যাণকর দিক বা ভালো দিকগুলো। এরপর আমরা চলে আসি এর অকল্যাণকর দিকে বা খারাপ দিকে। আমরা তো প্রথমে বললাম যে আগে ভালো বা সফলতাটা দেখি, এরপর আমরা এই ব্যর্থতার দিকে যাই। খারাপ দিক কি ছিল? সেটি হচ্ছে পারিবারিক ভাঙন, যেটি আমরা 1601 সালের দরিদ্র আইনেও কিন্তু বলেছিলাম যে আর্মস হাউস বা ওয়ার্ক হাউসে যখন বাবা মা গুলোকে পাঠানো হচ্ছে এবং নির্ভরশীল বালক বালিকাদের কোথায় পাঠানো হচ্ছে? দত্তক হিসাবে। সেই বিধিবিধান কিন্তু ছিল 1834 সালের দরিদ্র আইনে। তাতে করে হচ্ছে কি, অনেক সময় স্বামী একটি ওয়ার্ক হাউসে অথবা আর্মস হাউসে, স্ত্রী অন্য একটি ওয়ার্ক হাউস বা আর্মস হাউসে, সন্তান অন্য কারোর কাছে আছে দত্তক হিসাবে। তাহলে কি হচ্ছে যে পারিবারিক বন্ধনটা এখানে শিথিল হয়ে যাচ্ছে বা পারিবারিক ভাঙন দেখা দিচ্ছে বা অনিবার্য পারিবারিক ভাঙন। একটু যদি আমরা আমাদের নিজেদেরকে দিয়েই চিন্তা করি, সেটি হচ্ছে যে ওই ওয়ার্ক হাউস বা আর্মস হাউস গুলো তো এমনি সাধারণ মুক্ত জীবনের মতো না, অনেকটা এগুলো কিন্তু জেলখানার মতোই ছিল। কেননা আমাদের মনে আছে তো যে এক প্যারিস থেকে আরেক প্যারিসে গেলে সাহায্য পাওয়া যাবে না, একটা প্যারিসে ন্যূনতম 3 বছর বসবাস করলে তবেই সাহায্য পাওয়া যাবে। খুব স্বাভাবিকভাবে ওই যে যারা এক প্যারিসের অধিবাসী তারা অন্য প্যারিসে যেতে চাইতো না বা যেত না, এই কারণে তাতে করে যে বিষয়গুলো এসে গেছিল যে তাদের মধ্যে পারিবারিক একটা শিথিলতা বা ভাঙনের একটা দিক কিন্তু এখানে বড় করে ফুটে উঠেছিল। অর্থাৎ স্বামী এক জায়গায়, স্ত্রী অন্য একটি আর্মস হাউসে বা ওয়ার্ক হাউসে, এবং সন্তানরা অন্য কোনো পরিবারে দত্তক হিসাবে পালিত হচ্ছে। এটি একটি দিক ছিল। তারপরে বলা হচ্ছে দরিদ্রদের মানবেতর জীবনযাপন। মানবেতর জীবনযাপন কেন? ওই যে আমরা বললাম কম যোগ্যতার নীতি সমাজের সব থেকে নিকৃষ্ট মানুষে পরিণত হলো সাহায্য গ্রহণকারীরা বা ভিক্ষাবৃত্তির সাথে যারা জড়িত বা এরকম সাহায্য নিয়ে যারা বেঁচে থাকবে, তাদেরকে সমাজের মধ্যে তাদের অবস্থা হলো সব থেকে অবহেলিত এবং নিগৃহীত অবস্থা। এই অবহেলিত এবং নিগৃহীত অবস্থা থাকার কারণে কিন্তু বলা হচ্ছে যে এই যে দরিদ্রদের জীবনযাপনটা হয়ে গেল মানবেতর। এরপর বলা হচ্ছে যে কঠোর পরিশ্রম এবং অর্থনৈতিক শোষণ। আমরা 1601 সালের দরিদ্র আইনের ক্ষেত্রেও কিন্তু দেখেছিলাম যে সেখানে ওয়ার্ক হাউস বা আর্মস হাউসে জোরপূর্বক কাজ, বিশেষ করে ওয়ার্ক হাউসে জোরপূর্বক কাজ, আর্মস হাউসে তাও যে তার ক্ষমতা অনুযায়ী কাজ করা, এবং এই কাজ করার বিনিময়ে কিন্তু তারা পারিশ্রমিকটা পেত অত্যন্ত অল্প। এ প্রসঙ্গে তোমাদের একটু বলে রাখি, এখনো কিন্তু জেলখানা কোড বা জেলের হিসাব অনুযায়ী যাদেরকে সশ্রম কারাদণ্ড বা মানে পানিশমেন্ট উইথ ওয়ার্ক বা যাদেরকে কাজ করতে হয়, তাদের কিন্তু কাজের সেই একটা পারিশ্রমিক কিন্তু তাদের নামে বা তাদের অ্যাকাউন্টে জমা হয়, এবং যখন তারা জেলখানা থেকে মুক্ত হয় তখন কিন্তু সে তার এই পারিশ্রমিকের টাকা পয়সাগুলো তাকে দিয়ে দেয়া হয়। এরকমই একটি ব্যবস্থা ছিল, কিন্তু সেখানে কঠোর পরিশ্রম করা হতো আর মজুরি দেওয়া হতো ন্যূনতম মজুরি। যে ন্যূনতম মজুরিটা বাইরে যদি কেউ থাকতো তাহলে সেখানে পরিশ্রম করে কিন্তু এর থেকে অনেক বেশি মজুরি পেত। এই জন্য কঠোর পরিশ্রম। এখানে অর্থনৈতিক অবস্থাটা ভালো হওয়ার কথা, এখানে বিপরীত, অর্থনৈতিক শোষণই হয়ে গেছে এখানে মুখ্য। এরপর বলা হচ্ছে নৈতিক অবনতি ও জন অসন্তোষ। নৈতিক অবনতি এবং জন অসন্তোষের যে বিষয়টি, সেটি হচ্ছে যে এই যে এক একটা ওয়ার্ক হাউসে বা আর্মস হাউসে গাদাগাদি বা ঠাসাঠাসি করে থাকা এবং সেখানে নারী পুরুষ একসাথে থাকা, এতে করে কিন্তু মানুষের নৈতিক স্খলন ঘটে। যারা এইভাবে থাকতো তাদের মধ্যে নৈতিক স্খলন, আর স্বাভাবিকভাবে যদি এরকম নৈতিক স্খলন বারবার হতে থাকে সেখানে কিন্তু খুব স্বাভাবিকভাবে কি হবে, জন অসন্তোষ, অর্থাৎ জনগণের এটির প্রতি একটা
বিরূপ প্রতিক্রিয়া আসবে, এই বিষয়টি কিন্তু হয়েছিল। বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে যে এই নৈতিক অবনতির মধ্যে বিভিন্ন ধরনের সেক্সুয়াল হ্যারাসমেন্ট, অনৈতিক সম্পর্ক, এই বিষয়গুলো কিন্তু এখানে এইসব মানে ওয়ার্ক হাউসগুলোতে বা আর্মস হাউসগুলোতে, বিশেষ করে যারা মানে সবল বা সক্ষম এই রকম এবং বয়সের দিক দিয়েও সেই কি বলা যায় প্রবীণের লেভেলে যায় না, তাদের মধ্যে কিন্তু এরকম ব্যাপারটা দেখা গেছিল, যেটা পরবর্তীতে কিন্তু একটা ব্যাপকভাবে জন অসন্তোষেরও সৃষ্টি করেছিল। সর্বশেষ আমরা এখানে বলছি, দুঃখিত, অস্বাস্থ্যকর পরিবেশ। অস্বাস্থ্যকর পরিবেশ যেটা, সেটা হচ্ছে যে ওই যে পরিত্যক্ত ঘরবাড়ি, অস্বাস্থ্যকর পরিবেশ যেটি আমরা বলছি, সুপ্রিয় শিক্ষার্থী তোমরা একটু যদি লক্ষ্য করো, যে সেটা হচ্ছে যে পরিত্যক্ত যে ঘরবাড়িগুলো ছিল সেগুলো ঘিঞ্জি, এবং সেগুলো অল্প জায়গার মধ্যে অনেক মানুষকে ঠাসাঠাসি বা গাদাগাদি করে বসবাস করতে হতো। স্বাভাবিকভাবে আরেকটা বিষয় ছিল যে অনেক মানুষের বসবাসের জায়গা বা অবস্থান করার জায়গা, কিন্তু সেখানে আবার সোয়ারেজ সিস্টেম বা পানযোগ্য পানির অভাব কিন্তু এগুলো ছিল। এগুলো কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশ, বা যেটি জনস্বাস্থ্যের জন্য ছিল ব্যাপকভাবে হুমকি স্বরূপ। এই বিষয়গুলো মূলত এগুলো ছিল কিন্তু সেই আইনের মূল্যায়নে অস্বাস্থ্যকর দিক। আবারও তোমাদের একটু বলে রাখি সুপ্রিয় শিক্ষার্থী, সেটি হচ্ছে যে অনেক বইয়ে তোমরা আরো বেশি কিছু পেতে পারো, বা অনেক বইয়ে অন্যভাবে লেখা আছে। তুমি মূলত এগুলোকে তুমি যদি তোমার যেটি নোট করবে, তোমার সেই নোট খাতায় যদি এইভাবে লিখে নাও, তাহলে দেখো মোটামুটি ভাবে আমরা চেষ্টা করেছি কিন্তু সবগুলো বিষয়কে এখানে নিয়ে আসার। তাহলে এই গেল মানে এর মূল্যায়নের দিক। এরপরে আমরা সুপ্রিয় শিক্ষার্থী চলে আসি এর পরের ইয়েতে, সেটি আমরা যেটি বলছি সে বিষয়টি হচ্ছে যে এই যে 1834 সালের দরিদ্র আইন, এই 1834 সালের দরিদ্র আইনের অনেকগুলো ইতিবাচক দিক থাকলেও এর নেতিবাচক দিকের প্রভাবও কিন্তু ভয়াবহ। নেতিবাচক দিকের প্রভাবগুলো দেখে তৎকালীন একজন মনীষী ডিসরেইলি মন্তব্য করেছিলেন যে 1834 সালে দরিদ্র আইন সংস্কার ইংল্যান্ডে দরিদ্র হয়ে জন্মগ্রহণ করাকে অপরাধ হিসাবে গণ্য করে। অর্থাৎ দরিদ্রদের সাহায্য গ্রহণ করা থেকে শুরু করে আর সবকিছুই যেন তাদের একটা বড় ধরনের অপরাধ ছিল। এটাকেই ডিসরেইলি বলছেন যে ইংল্যান্ডে দরিদ্র হয়ে জন্মগ্রহণ করাকে অপরাধ হিসাবে গণ্য করে। আর তাছাড়াও এই দরিদ্র আইনের বিরুদ্ধে দরিদ্রদের স্বার্থে একজন বিখ্যাত মানবহিতৈষী লেখক চার্লস ডিকেন্স, তিনি অলিভার টুইস্ট নামে একটি বই রচনা করেন, যেখানে তিনি এই সময়কার সমাজ চিত্রটা বা মানুষের আসল চিত্রটা কিন্তু ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছিলেন। প্রিয় শিক্ষার্থী তোমরা তো জানোই যে সাহিত্যকে বলা হয় সমাজের দর্পণ বা সমাজের আয়না। তোমরা যদি আমাদের এই শিক্ষার্থীদের মধ্যে কেউ যদি ভবিষ্যতে ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী হও, তাহলে অবশ্যই এই চার্লস ডিকেন্সের অলিভার টুইস্ট এই বইটি তোমরা পড়ে দেখবে যে 1834 সালের তৎকালীন সমাজ ব্যবস্থাটি কেমন ছিল, বা সেটি আরো ভালোভাবে জানা যাবে। এরপর আমরা আরো শেষ কথায় চলে আসছি যে 1860 সালে ইংল্যান্ডের অর্থনৈতিক সংকট, বাণিজ্যিক প্রভাবে দরিদ্রদের সাহায্য দানকে কেন্দ্র করে বিভিন্ন দ্বন্দ্বের সূত্রপাত বা বিভিন্ন দ্বন্দ্ব শুরু হলো। এই অবস্থায় এই সমস্ত প্রতিকূল অবস্থা মোকাবেলা করার জন্য 1869 সালে লন্ডনে দ্য সোসাইটি ফর
অর্গানাইজিং চ্যারিটেবল রিলিফ অ্যান্ড রিপ্রেসিং মেন্ডিসিটি নামক একটা সংগঠন প্রতিষ্ঠিত হয়। তাহলে এই যে সংগঠনটা প্রতিষ্ঠিত হলো, দ্য সোসাইটি ফর অর্গানাইজিং চ্যারিটেবল রিলিফ অ্যান্ড রেসপন্সিং মেন্ডিসিটি, এই সংগঠনটি পরে দান সংগঠন সমিতি বা চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি হিসাবে কাজ শুরু করলো। তোমরা একটু মনে করে দেখো, আমরা এই অধ্যায়ের শুরুতে বলেছিলাম যে কিছু আইন এবং কিছু সংগঠন ইংল্যান্ডের দারিদ্র দূরীকরণে একটা বড় ভূমিকা রেখেছিল। মূলত 1601 সালের দরিদ্র আইন এবং 1834 সালের দরিদ্র আইন, আর পরবর্তীতে এই যে দান সংগঠন সমিতি বা চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি বা যেটাকে আরো সংক্ষেপে বলা হয় সিওএস, এই রকম কিছু সংগঠন যেগুলো ইংল্যান্ডের দরিদ্র বা দারিদ্র দূরীকরণে একটা বড় ধরনের ভূমিকা রেখেছিল। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তুমি তো প্রতিটি স্লাইডে বা প্রতিটি পরতে পরতে কিন্তু তোমার জানার বা তোমার পরীক্ষার উত্তর করার মতো জিনিস কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি। যে চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি কখন ইংল্যান্ডে গঠিত হয়? 1869 সালে। অথবা চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটির পূর্বের নাম কি ছিল সেটিও আমরা এখানে পেয়ে যাচ্ছি কিন্তু। তাহলে আমরা 1834 সালের দরিদ্র আইনের শেষে যেটি বলছি, যে কথাটি আমরা আরো বেশি হতে পারি, যে সেটি হলো যে কিছু আইন এবং কিছু সংগঠন যে ভূমিকা রেখেছিল, সেই সংগঠনগুলোর কথা আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। অর্থাৎ চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি যেটি ইংল্যান্ডে ছিল এবং পরবর্তীতে আমেরিকাতেও হয়েছিল, এখানে আমরা যাব। তাহলে শিক্ষার্থী, আজকের মতো আমরা আমাদের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।